হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমরা আবার চলে এসেছি নেক্সট এপিসোড নিয়ে এবং আজকে আমরা দুটো মাইলস্টোন ইভেন্ট স্টাডি করব। ঠিক আছে, এক্সট্রিমলি ইন্টারেস্টিং দুটোই মাইলস্টোন ইভেন্ট ইন দ্য হিস্ট্রি অফ কোয়ান্টাম ফিজিক্স বলো বা অ্যাটমিক স্ট্রাকচার বলো। তো সবার আগে যেটা আমরা পড়ব দ্যাট ইজ ডি ব্রয়স হাইপোথিসিস। ডি ব্রয়স হাইপোথিসিস, এটাকে অনেকে ডিপ ব্রগলি বলে, ব্রকলি টাইপের শুনতে, কিন্তু ডিপ ব্রগলি উচ্চারণ নয়, এর প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে হি ওয়াজ আ ফ্রেঞ্চ সায়েন্টিস্ট এবং প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে ডি ব্রয়। ওকে, সো খুবই ইন্টারেস্টিং ঘটনা। ঠিক আছে, দেখো আমরা তো ধীরে ধীরে অনেকটাই এগিয়ে এসেছি অ্যাটমিক স্ট্রাকচারে। তো এই সময়তে তোমরা জানো যে দুটো অলরেডি খুব ইম্পর্টেন্ট ইভেন্ট ঘটেছিল। একটা হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্ক বললেন যে লাইটের মানে যে কোনো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ডুয়াল নেচার রয়েছে, তাই তো? এটা আমরা শিখেছি, ডুয়াল নেচার রয়েছে। ডুয়াল নেচার বলতে আমরা কি বুঝি? দেখো, লাইটকে এমনিতে আমরা কি ভাবি? ইট ইজ আ ওয়েভ, তাই তো? তাহলে এটা তো এমনিই আছে। সঙ্গে উনি বললেন যে না, এটা ওয়েভ বটে, কিন্তু সেই সঙ্গে এর কিন্তু পার্টিকেল নেচার রয়েছে, অ্যান্ড দ্য পার্টিকলস অফ লাইট আর কল্ড বেসিক্যালি দ্য ফোটনস, তাই তো? তাহলে ওয়েভস অ্যাজ ওয়েল অ্যাজ পার্টিকলস, যেটার তোমরা নাম জানো ফোটন, এবং এই নিয়ে আমরা থ্রু আউট প্রচুর আলোচনা করেছি, বোর মডেল টোর মডেল সব জায়গাতেই এটা এসছে, তাই তো? বেশ, খুব ভালো কথা। এবার দেখো আইনস্টাইন, আমরা আগের দিন আইনস্টাইনের ফটো ইলেকট্রিক এফেক্ট পড়েছি। আইনস্টাইনের আর একটা খুব গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশন টুয়ার্ডস ফিজিক্স এই সময়তে ছিল হচ্ছে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। ঠিক আছে, এখন ভয় পেও না, আমি তোমাদের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি পড়াচ্ছি না, কিন্তু এখান থেকে একটা জিনিস কিন্তু উনি এস্টাবলিশ করে দিয়েছিলেন, সেটা হচ্ছে যে মাসলেস পার্টিকলস যেমন ফোটন অর্থাৎ লাইট অ্যাজ আ হোল যদি তুমি দেখো, তারও কিন্তু মোমেন্টাম আছে। শুনতে একটু কিরকম অদ্ভুত খটকা মতো লাগছে, তাই তো? যে লাইটের আবার মোমেন্টাম কি, তাই তো? লাইটের ভেলোসিটি আছে কিন্তু মাস নেই, তাই তো? বাট লাইট হ্যাজ গট দ্য হাইয়েস্ট ভেলোসিটি পসিবল অ্যাজ পার দ্য ইউনিভার্স রুলস, তাই তো? তো তাহলে লাইটেরও কিন্তু মোমেন্টাম রয়েছে, এবং সেটা কিন্তু আইনস্টাইন প্রমাণ করে দিলেন থ্রু হিজ স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। ঠিক আছে, এবং সেখানে দেখা গেল যে দ্য মোমেন্টাম অফ লাইট যদি পি বলা হয়, দ্যাট ইজ ইকুয়াল টু, বা রাদার ওনার ইকুয়েশনটাকে যদি আরো কারেক্টলি আমরা অ্যানালাইজ করি, তাহলে উনি বললেন যে দ্য এনার্জি অফ ইচ ফোটন উইল বি ইকুয়াল টু মোমেন্টাম ইনটু ইটস ভেলোসিটি। ঠিক, বেশ, খুব ভালো কথা। আবার ম্যাক্স প্ল্যাঙ্ক এখানে তোমরা জানো যে উনি বলেছেন যে এক একটা ফোটনের এনার্জি উইল বি ইকুয়াল টু hc বাই ল্যামডা, তাই তো? খুব ভালো কথা। তাহলে এবার দেখো, এটাও আইনস্টাইন বলছেন যে লাইটের ফোটনের মোমেন্টাম, আর ম্যাক্স প্ল্যাঙ্কও বলছেন যে এইটা হচ্ছে এক একটা ফোটনের, সরি ভুল বললাম, আইনস্টাইন বললেন যে এটা হচ্ছে লাইটের এক একটা ফোটনের এনার্জি উইথ রেসপেক্ট টু ইটস মোমেন্টাম, এবং ম্যাক্স প্ল্যাঙ্ক দেখালেন যে এক একটা ফোটনের এনার্জি হচ্ছে hc বাই ল্যামডা। তো ম্যাক্স প্ল্যাঙ্ক রিলেটেড দ্য এনার্জি উইথ দ্য ওয়েভলেন্থ, যেটা ভাবতে খুব সোজা, কারণ লাইট বিং আ ওয়েভ, তার সবচেয়ে প্রোনাউন্সড এফেক্ট হিসেবে তোমরা ওয়েভলেন্থ ফ্রিকোয়েন্সি গুলো ভাবতে পারো। আবার অ্যাট দ্য সেম টাইম লাইটের ক্ষেত্রে মোমেন্টামটা ভাবতে অসুবিধা হচ্ছে, সেইটা কিন্তু আইনস্টাইনের ইকুয়েশন থেকে দেখা যাচ্ছে, তাই তো? এখন দুটোই যদি ফোটনের এনার্জিটাকেই রিপ্রেজেন্ট করে, সেম ফোটনের, দে মাস্ট বি ইকুয়াল, তাই না? দে মাস্ট বি ইকুয়াল। সো দেয়ারফর ইফ উই কম্বাইন Planck and Einstein's equations, then this energy of each photon, this is for each photon, this is equal to P into C, and this is again equal to hc by lambda, তাই নয় কি? তাহলে এখান থেকে দেখো পরিষ্কার আমি পেয়ে যাচ্ছি যে এই CC যদি কেটে দাও, তাহলে the momentum of the light photons particles will be equal to h by lambda। তাহলে লাইটের ক্ষেত্রে ওয়েভলেন্থ তুমি খুব ইজিলি মেজার করতে পারো,
মোমেন্টামের জন্য তুমি ইকুয়েশন পেয়ে গেলে। ঠিক, বেশ, খুব ভালো কথা। তো এই অবধি তো বোঝা গেল যে লাইটের মোমেন্টাম কি হবে সেটা আইনস্টাইন বুঝিয়ে দিলেন। খুব ভালো। এইবার দেখো এইখানেই আমাদের ইন্ট্রোডাকশন হলো হচ্ছে ডি ব্রয়ির। এবার মজার বিষয়টা হচ্ছে ডি ব্রয় কিন্তু অরিজিনালি একজন হিউম্যানিটিজের স্টুডেন্ট ছিলেন, আর্টসের স্টুডেন্ট ছিলেন। ঠিক আছে, হি ডিড আ পিএইচডি অলসো ইন হিউম্যানিটিজ। ওনার ভাই যিনি ছিলেন তিনি কিন্তু ফিজিক্সের লোক ছিলেন, এবং তখন যেহেতু কোয়ান্টাম ফিজিক্সের এত রমরমা, তাই ওনার ভাইও কোয়ান্টাম ফিজিক্স নিয়ে কাজ করতেন। তো এই যে কোয়ান্টাম ফিজিক্স নিয়ে এত কাজ হচ্ছে, ওনার ভাইও কাজ করছে, এই দেখে ডি ব্রয়ির খুব ইন্টারেস্ট জাগলো ফিজিক্সের প্রতি। তো উনি সমস্ত কিছু পড়লেন, সব কিছু স্টাডি করলেন, সব বুঝতে পারলেন। দেখো, ভাবতে খুব অবাক লাগছে তাই না? হিউম্যানিটিজের স্টুডেন্ট ফিজিক্স খুব ভালো করে শিখলেন, এবং শিখে উনি একটা যুগান্তকারী কথা বললেন। উনি কি বললেন? উনি বললেন যে আওয়ার নেচার ইজ ভেরি সিমেট্রিক। এখান থেকে ডি ব্রয়ির বক্তব্য। সো ডি ব্রয় কি বললেন? ডি ব্রয় বললেন যে আওয়ার নেচার, মানে এই যে ইউনিভার্সের যে নেচার, দ্যাট ইজ ভেরি সিমেট্রিক, তাই না? তুমি সব কিছুর মধ্যে দেখবে একটা সিমেট্রি খুঁজে পাবে, তাই তো? ম্যাথামেটিক্সে এটা নিয়ে একটা থিওরেমও আছে, নোথার্স থিওরেম, বেসিক্যালি উইচ ডিলস উইথ সিমেট্রি। তো দেখো, ধরো তোমরা নিশ্চয়ই আইস ফ্লেক্সের মাইক্রোস্কোপ ভিউ দেখেছো। বিউটিফুল সব ক্রিস্টাল স্ট্রাকচার, ইউনিক ক্রিস্টাল স্ট্রাকচার দেখা যায়, সিমেট্রিক। বা তুমি তোমার নিজের কথাই ভাবো না, এই যে তোমার মুখটার দুদিকে দুটো চোখ বসানো, পুরো ব্যাপারটাই খুব সিমেট্রিক। এদিকের হাফে যা দেখতে পাবে, এদিকের হাফেও তাই দেখতে পাবে, এক্স্যাক্টলি বাইসেক্ট করতে পারবে। যদি এদিকে একটা এখানে চোখ হতো, এখানে চোখ হতো, তাহলে কি তোমাকে দেখতে খুব ভালো লাগতো? নিশ্চয়ই লাগতো না হয়তো। তো তাহলে সিমেট্রি কোথাও একটা স্টেবিলিটিও আনে, এবং আওয়ার ইউনিভার্স টেন্ডস বা নেচার টেন্ডস টু ব্রিং সিমেট্রি, তাই তো? তো এই সোজা ব্যাপারটা দেখে উনি একটা অদ্ভুত হাইপোথিসিস করলেন। উনি বললেন যে যদি লাইটের ডুয়াল নেচার থাকতে পারে, ওয়েভ অ্যাজ ওয়েল অ্যাজ পার্টিকেল, তাহলে পার্টিকেলেরও ডুয়াল নেচার থাকবে। তাহলে কি মজাদার ব্যাপার ভাবো। তাহলে উনি বলছেন যে পার্টিকেলেরও, যেহেতু নেচার সিমেট্রিক, সো লাইটের যদি থেকে থাকে দুরকম নেচার, তাহলে পার্টিকেলেরও দুরকম নেচার থাকবে। ঠিক, পার্টিকেলেরও ডুয়াল নেচার রয়েছে, এবং সেই ডুয়াল নেচারে কি কি থাকার কথা? তাহলে আগেন দ্য সেম টু থিংস। দেখো, তোমরা এমনিতে কি জানো? পার্টিকেলের পার্টিকেল নেচার তো হবেই, তাই না? তাহলে পার্টিকেলের পার্টিকেল নেচার রয়েছে, এটা ভাবতে কোনো অসুবিধা নেই। উনি বলছেন সাথে ওয়েভ নেচারও রয়েছে। এবার পার্টিকেলের ক্ষেত্রে ওয়েভ ব্যাপারটা ভাবতে তোমার কষ্ট হচ্ছে, কিন্তু রয়েছে। ঠিক আছে, মানে ধরো তুমি দৌড়ে দৌড়ে যাচ্ছ, তাহলে তোমার সাথেও কিন্তু একটা ম্যাটার ওয়েভ অ্যাসোসিয়েটেড রয়েছে। ঠিক আছে, সেই ওয়েভলেন্থটা, সেই যে ম্যাটার ওয়েভটা, তার যে ওয়েভলেন্থ, সেটা এতই ছোট যে আমরা পারসিভ করতে পারছি না ওয়েভ নেচারটাকে। বোঝাতে পারলাম? তো যদি এটা হয়, তাহলে নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন চলে আসবে, তাহলে পার্টিকেলের যদি ওয়েভ নেচার থাকে, পার্টিকেলের তো মোমেন্টাম ভাবাটা খুব সোজা, কিন্তু পার্টিকেলের যদি ওয়েভ নেচার থাকে, তাহলে তার ওয়েভলেন্থ থাকবে। এবার পার্টিকেলের ওয়েভলেন্থ ব্যাপারটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট, এটা ভাবতে তোমার কষ্ট হচ্ছে, তাই তো? তাহলে যেরকম আইনস্টাইন লাইটের মোমেন্টাম দিয়েছিলেন, সেরকম ডি ব্রয় পার্টিকেলের ওয়েভলেন্থটা কত হবে সেটা বললেন। কিভাবে বললেন? কিচ্ছু না, উনি শুধু এই ইকুয়েশনটাকে, পুরোটাই তো সিমেট্রিক নেচার থেকে আসছে, উনি শুধুমাত্র এই ইকুয়েশনটাকে ফ্লিপ করে দিলেন। কিরকম? তার মানে লাইটের ক্ষেত্রে দেখা যাচ্ছে মোমেন্টাম, উইচ ইজ দ্য অ্যাবস্ট্রাক্ট কোয়ান্টিটি, দ্যাট ইজ ইকুয়াল টু h বাই ল্যামডা। উনি ঘুরিয়ে দিলেন, উনি বললেন তাহলে আমার পার্টিকেল, তার ওয়েভলেন্থটা, যেটা বের করা আমার পক্ষে ডিফিকাল্ট, দ্যাট ইজ ইকুয়াল টু h বাই পি। দেখো, পার্টিকেলের মোমেন্টামটা বের করা তোমার কাছে খুব ইজি, তাই তো? তুমি সেটা বের করলে h বাই পি করলেই লামদা। মানে উনি শুধু এই দুটোকে ফ্লিপ করলেন, ওদিকে লামদাকে নিয়ে চলে গেলেন, এদিকে পি কে নিয়ে চলে এলেন, অ্যান্ড দ্যাট ওয়াজ ডি ব্রয়স হাইপোথিসিস। এবং এটা কিন্তু একেবারে সঠিক প্রমাণিত হয়েছে। বোঝা গেল? তাহলে এখান থেকে তুমি লিখতে পারো, যদি পার্টিকেল মানে তার মাস থাকবে, ভেলোসিটি থাকবে, যা থাকবে, তাহলে এইখানে পিটাকে ইজিলি আমি m ইন্টু ভি লিখতে পারি,
তাই তো? তো তাহলে lambda is equal to h by p অর্থাৎ h by mv. So this was de Broglie hypothesis, যেটা অকাট্য প্রমাণিত হয়েছে। বোঝা গেল? সো দিস ইজ ডি ব্রয়েস হাইপোথিসিস। তাহলে ডি ব্রয়েস হাইপোথিসিসটা কোথা থেকে এলো, কিভাবে এলো, আমি কিন্তু তোমাদের পরিষ্কার করে এটা বুঝিয়ে দিলাম। হয়তো তুমি টেক্সট বুকস বা ইত্যাদিতে ঠিক এইভাবে এই এক্সপ্লেনেশনটা পাবে না, ঠিক আছে? ও নয়তো ডিরেক্টলি বলা থাকবে যে এটা এরকম, এবং এই ইকুয়েশনটা দিয়ে বলে দেবে, কিন্তু কেন এলো, কিভাবে এলো, ওনার ভাবনা চিন্তাটা কি ছিল, সেইটা তোমাদেরকে আমি পরিষ্কার করে বুঝিয়ে দিলাম। ঠিক? এখন দেখো, তুমি যে কোনো একটা পার্টিকেলের কথা ভাবো, ধরো লামদা ইজ ইকুয়াল টু এইচ বাই এমভি। ধরো তুমি দৌড়াচ্ছ, এবার এইচ কত? এইচ ইজ টু দ্য অর্ডার অফ 10 টু দি পাওয়ার মাইনাস 34, প্রচন্ড ছোট। এবার তোমার মাস যাই হোক, আমি ধরে নিলাম 100 কেজি ওজন তোমার, ঠিক? তুমি কত জোরে দৌড়াবে? তুমি দৌড়াবে খুব বেশি হলে হয়তো মেবি 300 মিটার পার সেকেন্ড, এর বেশি তো দৌড়াতে পারবে না, ঠিক? কি 400 500 মিটার, উসেন বোল্ট ধরে নিলাম আমি, 800 মিটার পার সেকেন্ড, ঠিক? এরকম কিছু একটা। তাতেও এই 10 টু দি পাওয়ার মাইনাস 34 এর যে অর্ডারটা, এটাকে কি তুমি খুব বেশি বদলাতে পারবে? তুমি খুব বেশি হলে এটাকে 10 টু দি পাওয়ার মাইনাস 30 অর্ডারে নিয়ে যেতে পারবে, উইচ ইজ ভেরি ভেরি স্মল। তাহলে তোমার জন্য এই ওয়েভলেন্থটা কতটা ছোট হবে বুঝতে পারছো? ঠিক? খুব ভালো কথা। এবার তুমি ভাবো একটা ইলেকট্রনের কথা। ইলেকট্রনের ক্ষেত্রে ওপরে এটা যা রয়েছে রয়েছে H. Now the electron's mass is in the order of 10 to the power minus 31 kg. ঠিক? ভীষণই ছোট। আর ভেলোসিটি তোমরা জানো যে ইট ইজ ইন দ্য অর্ডার অফ, আমি জাস্ট বোর অরবিটারটাই নিচ্ছি, 2.18 10 টু দি পাওয়ার 6, মানে ইট ইজ ইন দ্য অর্ডার অফ 10 টু দি পাওয়ার 6। তাহলে সব মেলালে এই যে অর্ডারটা আসবে, সেই অর্ডারটা কত হবে? 10 টু দি পাওয়ার মাইনাস 34 প্লাস 31 মাইনাস 6, অর্থাৎ কিছু না হলেও এটা 10 টু দি পাওয়ার মাইনাস 9 এর অর্ডারে চলে গেল। ছোট, ডেফিনেটলি ছোট, বাট দিস ইজ ইন দ্য অর্ডার অফ ন্যানোমিটার বা আংস্ট্রম, এরকম অর্ডারে আসবে। তাহলে এরকম একটা ওয়েভলেন্থ কিন্তু ইলেকট্রনের সাবঅ্যাটমিক ডোমেনে ইট ইজ ভেরি মাচ পারসেপ্টিবল। ঠিক? তাহলে এদের ক্ষেত্রে আমি এই ওয়েভলেন্থের ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারবো। বোঝা গেল? পরিষ্কার? খুব ভালো কথা। তাহলে এটা যদি বুঝে গিয়ে থাকো, তাহলে আমি কি বলতে চাইছি তার ফিলটা নিশ্চয়ই পেয়েছো। সো দিস ওয়াজ ডি ব্রয়েস হাইপোথিসিস। আমরা দু একটা অঙ্ক করি, চলো। আচ্ছা, তোমাকে সিম্পল অঙ্ক দিতে পারে, ধরো তোমাকে বলা হলো নিউমেরিক্যালস অন ডি ব্রয়েস হাইপোথিসিস। বেশ, ধরো তোমাকে প্রথম অঙ্ক দিচ্ছি যেটা ডিরেক্ট কোয়েশ্চেন, ঠিক আছে? মানে তোমাকে বলে দিল হয়তো হোয়াট ইজ দ্য ওয়েভলেন্থ অফ অ্যান ইলেকট্রন if its kinetic energy is 4.55 into 10 to the power minus 20 joule. ঠিক? মাস অফ ইলেকট্রন তুমি জানো, তাও বলে দিচ্ছি, মাস অফ ইলেকট্রন is given as 9.1 into 10 to the power minus 31 kg. ঠিক? options are A 23 angstrom, option B 2.3 angstrom, অপশন সি 0.23 angstrom, আর অপশন ডি হচ্ছে 230 angstrom। মজার বিষয়টা হচ্ছে, দেখো আমি এই ধরনের অপশন দিতে খুব পছন্দ করি, যেখানে সেম উত্তর শুধু 10 এর অর্ডারটা বদলে বদলে যাচ্ছে। তাহলে তুমি অঙ্ক করার সময় একটু ভুল করলেই কিন্তু উত্তর ভুল হয়ে যাবে। সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। ঠিক? বেশ, চলো করে দেখা যাক। তোমরা পজ করে ট্রাই করে নাও। করেছো? চলো কি করব? দেখো এখানে কাইনেটিক এনার্জি বলে দিয়েছে, কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু হাফ এমভি স্কোয়ার। তাহলে এখান থেকে, আচ্ছা, হাফ এমভি স্কোয়ার দিয়ে তুমি ডিরেক্টলি না করে তুমি চাইলে একেবারে মোমেন্টামও করে নিতে পারো। তার মানে তুমি এখানে লিখতে পারো পি স্কোয়ার বাই 2m। ঠিক? নাও দিস ইজ ইকুয়াল টু কত বলে দিয়েছে? 4.55 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 20 জুল। ঠিক? বেশ, খুব ভালো কথা। তাহলে এইখান থেকে তুমি পি কত হবে এটা বের করে ফেলতে পারবে। পি কত হবে? পি উইল বি ইকুয়াল টু, দেখো 2 ইন্টু
9.1 ইন্টু 10⁻⁻31, এটা m হলো, আর এদিকে এটা বলে দিয়েছে হচ্ছে 4.55 10⁻⁻20, এইটার গোটাটার রুট। ঠিক, তাই তো? এইটার গোটাটার রুট। বেশ, তাহলে এইটার গোটাটার রুট, এটা তুমি পাবে হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। খুব ভালো কথা। এবার তুমি পি পেয়ে গেলে, তোমাকে ওয়েভলেন্থ জানতে চাইছে, ডিরেক্টলি ডি ব্রয় হাইপোথিসিসে বসিয়ে দাও, তাহলে এই অঙ্ক শেষ। দেয়ারফর ডি ব্রয় ওয়েভলেন্থ লামডা উইল বি ইকুয়াল টু এইচ বাই পি। এখন এইচ এর ভ্যালু কত? 6.6 ইন্টু 10⁻⁻34। সব এসআইতে বসাতে ভুলবে না, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। নিচে এই পুরো জিনিসটা আসবে আন্ডার রুট অফ দিস হোল থিং, তাই তো? আমার সুবিধা আছে, আমি বসিয়ে দিলাম। ঠিক, চলো, তো তাহলে তুমি এটাকে ভ্যালু বের করো, করলেই তুমি দেখতে পাবে যে দিস উইল বি ইকুয়াল টু সামওয়্যার লাইক 23 আংস্ট্রম। ঠিক, তাহলে উত্তর কোনটা হবে? ডেফিনেটলি দ্য আনসার ইজ এ। পরিষ্কার? তাহলে এরকম ডিরেক্ট কোয়েশ্চেন তোমাকে দিতে পারে, যেখানে ভেলোসিটি বলে দিল বা কাইনেটিক এনার্জি বলে দিল, সেখান থেকে তোমাকে মোমেন্টামটা বের করতে হবে এবং এইচ বাই পি করে লামডা কত হবে সেটা বের করতে হবে। খুব ভালো কথা। সো দিস ওয়াজ আ সিম্পল প্রবলেম। ঠিক, আচ্ছা, নেক্সট আমরা একটা কোয়েশ্চেন করছি, দেখো কোয়েশ্চেন নাম্বার 2। তোমাকে বলা হয়েছে যে কনসিডারিং দ্য রেডিয়াস অফ ফার্স্ট অরবিট অফ হাইড্রোজেন অ্যাটম ইজ এ নট। বোর অরবিট তোমরা জানো। সো এইটা বলে দেওয়া হয়েছে। তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে দ্য ডি ব্রয় ওয়েভলেন্থ of an electron in the second Bohr orbit is options: A 6 pi a naught, B 4 pi a naught, C 2 pi a naught, আর D হচ্ছে নান। কোয়েশ্চেনটা এসছে ইন নিট। ঠিক, বেশ, খুব ভালো কথা। কি করে করবে দেখো, তোমাকে এখানে বলে দেওয়া হয়েছে এই যে ফার্স্ট অরবিট, এ নট, বোর অরবিট, এই কথাগুলো বলা হয়েছে। তো এখানে কিন্তু তোমাকে বোর মডেলের সাহায্য নিতে হবে। ঠিক আছে, খুব ভালো কথা। এখন অ্যাজ পার বোরস সেকেন্ড পস্টুলেট আমরা জানি যে MVR শুড বি ইকুয়াল টু NH বাই 2 পাই। ঠিক, যেখানে n ইজ নাথিং বাট দ্য নাম্বার অফ দ্য অরবিট। এখন এই ব্যাপারটা তুমি কোন কোন অরবিটের জন্য করতে চাইছো? তুমি সেকেন্ড অরবিটের জন্য করতে চাইছো, তাই তো? তো যদি সেকেন্ড অরবিটের জন্য করতে চাও, তার মানে মাস অফ ইলেকট্রন যা থাকার তাই থাকলো, ভেলোসিটি ইন দ্য সেকেন্ড অরবিট v ধরে নিলাম। আচ্ছা, রেডিয়াস, নাও ইউ অলসো নো যে রেডিয়াস অফ এনি অরবিট ইজ প্রপোর্শনাল টু n স্কোয়ার বাই জেড, বা রাদার বলা যেতে পারে যে দিস উইল বি ইকুয়াল টু n স্কোয়ার বাই জেড ইন্টু a naught, where a naught is the first orbit of hydrogen, বোর অরবিট। আচ্ছা, এবার এখানে দেখো তোমাকে বলা হয়েছে সেকেন্ড অরবিট অফ হাইড্রোজেন, তার মানে এন এর ভ্যালু কত বসবে? 2 স্কোয়ার। ঠিক, জেড এর ভ্যালু হাইড্রোজেন, তার মানে 1, তাহলে ইন্টু এ নট, তার মানে এর ভ্যালু হয়ে গেল 4a0। পরিষ্কার? বেশ, তাহলে এইখানে আর এর জায়গায় আমি কত বসাবো? আমি আর এর জায়গায় বসিয়ে দিলাম 4a0। ঠিক, আর এখানে কি বসাবো? এখানে দেখো NH বাই 2 পাই, अगेन দ্য সেম নাম্বার অফ দ্য অরবিট। এবার n কত? 2, তাহলে 2h বাই 2 পাই। ঠিক, আচ্ছা, তাহলে এখানে 2 2 ক্যান্সেল হয়ে গেল। এবার দেখো এখান থেকে আমি লিখতে পারি যে h বাই mv, আমি mvটাকে এদিকে নিয়ে এলাম h এর তলায়। ঠিক, তাহলে h বাই mv উইল বি ইকুয়াল টু 4 পাই a0 বলতে পারি। এবার দেখো মজার বিষয় হচ্ছে যে h বাই mv মানে কি? দিস দ্য ডি ব্রয় ওয়েভলেন্থ ইন দ্য সেকেন্ড অরবিট হবে। তাহলে লামডা ইজ ইকুয়াল টু h বাই mv and that will be equal to 4 pi a0। অঙ্ক খতম। তাহলে অপশন ইজ বি।
বোঝা গেল কি করে করতে হবে? দুর্দান্ত অঙ্ক। চলো, এটা তোমাকে সেকেন্ড অরবিট না বলে অন্য কিছু বলতে পারতো, থার্ড অরবিট, ফার্স্ট অরবিট, যা ইচ্ছা বলতে পারতো। এই সেম প্রসেসে তোমাকে করতে হবে, এন জেড এগুলোর ভ্যালুগুলোকে প্রপারলি বসাতে হবে। ঠিক, বেশ। থার্ড সাম, দেখো এটাও কিন্তু আমি একটা তোমাদের জেনারিক প্রসেস শিখিয়ে দিচ্ছি। জেনারিক প্রসেস শিখিয়ে দিচ্ছি। তোমাকে জিজ্ঞাসা করা হলো দ্য নাম্বার অফ ওয়েভস made by an electron in third Bohr orbit is A দুটো, B একটা, C তিনটে, D চারটে। ঠিক, এই অঙ্ক কিন্তু বিভিন্ন ভাবে পরীক্ষায় এসছে। বেশ, খুব ভালো কথা। এখানে থার্ড অরবিট বলেছে। আমি তোমাদেরকে একটা দুর্দান্ত জেনারেল মেথড শিখিয়ে দিচ্ছি। ঠিক, যেটা শিখে নেওয়ার পর তোমরা এরকম যাই কোয়েশ্চেন দিক, কোয়েশ্চেনটা দেখেই ডিরেক্টলি উত্তর দিয়ে দিতে পারবে। ঠিক, বেশ। প্রথমেই একটা কথা আমি বলে দিতে চাই, সেটা হচ্ছে যে এই ধরনের প্রবলেমস করার সময় তোমাকে মাথায় রাখতে হবে যে দিস কাইন্ড অফ প্রবলেম ইজ ইউজুয়ালি ভ্যালিড ফর হাইড্রোজেন অ্যাটম বা বোর মডেল। ঠিক, মানে বোর মডেল অফ হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রোজেন লাইক স্পিসিস, তার জন্য এটা ভ্যালিড। এটাই যদি হাইড্রোজেন লাইক স্পিসিস না হয় তাহলে কিন্তু এই অঙ্কটা পুরোপুরি কারেক্ট নয় আমি বলবো। ঠিক আছে, সো এটা মাথায় রেখো, সামথিং কনসেপচুয়াল আই টোল্ড ইউ। বেশ, খুব ভালো কথা। তো আমি তোমাদেরকে শেখাচ্ছি যে nth অরবিটে গেলে নাম্বার অফ ওয়েভস কত হয় ইন বোর অরবিট, মানে সরি ইন বোর মডেল। ঠিক, বেশ, খুব ভালো কথা। কি করে করব? দেখো, আগেন প্রথমত আমি মডেলটা একবার বুঝে নিই। ধরো এই হচ্ছে আমার নিউক্লিয়াস, এই হচ্ছে আমার কোনো একটা nth অরবিট। ঠিক, যদি এটা nth অরবিট হয়, মানে এটা nth অরবিট, তাহলে এর রেডিয়াসটা ধরে নিলাম আমি আর এন। এখানে আমার ইলেকট্রনটা ঘুরছে, তাই তো? তাহলে ইলেকট্রন ঘুরছে, এর ভেলোসিটিটা ধরে নাও ভি এন। ঠিক, আচ্ছা, এইবার দেখো আমার কি দরকার, এখানে বলছে নাম্বার অফ ওয়েভস, তার মানে এই ইলেকট্রনটার যদি ওয়েভ নেচার থেকে থাকে তাহলে এই ইলেকট্রনটা ধরো এরকম ভাবে ওয়েভের মতো করে করে যাচ্ছে। ঠিক, এই ওয়েভ, এই আর একটা ওয়েভ হলো, এই আর একটা ওয়েভ হলো, এরকম কিছু একটা, তাই তো? তার মানে এখান থেকে এখান অব্দি একটা ওয়েভের মতো, এখান থেকে এখানে ঘুরে এসে ধরো আর একটা ওয়েভ, এখান থেকে এখানে একটা ওয়েভ। তার মানে এই যেরকম আমি এঁকেছি তাতে দেখা যাচ্ছে হয়তো তিনটে ওয়েভ। এবার এটা অন্য কিছু হতে পারে, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য বললাম। তো তাহলে এইভাবে যদিও যায় তাহলে এরকম কটা ওয়েভ হবে ইন দা nth অরবিট, এইটা আমি বের করার চেষ্টা করছি। তোমাদের জেনারেল ভাবে এটাই আমি শিখিয়ে দেওয়ার চেষ্টা করছি। বেশ, খুব ভালো কথা। এখন আমাকে একটা কথা বলো, ধরো একটা ইলেকট্রন, মানে যে কোনো কিছু, সরি ইলেকট্রন না, একটা ওয়েভ যখন যায়, এই ধরো একটা ওয়েভ গেল, তাহলে এই হচ্ছে আমার ওয়েভ লেন্থ, এরকম করতে 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 যাচ্ছে। একটা ওয়েভ লেন্থে কি হয়, একটা ওয়েভ সাইকেল হয়, তাই তো? এবার তোমাকে যদি বলি সার্টেন ডিস্টেন্স বলে দিলাম এতটা, তাহলে কতগুলো ওয়েভ হয়েছে তুমি কি বলবে? তুমি ডি বাই লামডা করবে, তাই তো নাকি? ঠিক, তাহলে এই যে ডিস্টেন্স, যে কতটা ডিস্টেন্স কভার করছে, ডিভাইড করে দিই যদি বাই ওয়েভলেন্থ, তাহলে কতগুলো ওয়েভ হচ্ছে সেটা বোঝা যাবে, তাই তো? সেটাই আমরা করব। চলো, তো তাহলে ধরো আমি ফার্স্টেই বলে দিচ্ছি যে নাম্বার অফ ওয়েভস তাহলে কি দাঁড়ালো, নাম্বার অফ ওয়েভস ইজ ইকুয়াল টু ডিস্টেন্স, যে ডিস্টেন্সটা ওয়েভটা ট্রাভেল করছে, বাই ইটস ওয়েভলেন্থ, তাই তো? এখন এই পার্টিকুলার কেসে ডিস্টেন্সটা কত? ইট ইজ দ্য সার্কামফারেন্স অফ দ্য nth অরবিট। তার মানে দিস ইজ নাথিং বাট 2 পাই ইন্টু rn, where rn is the radius of the nth orbit। আর ডিভাইড করব কি দিয়ে? ডিভাইড করব বাই লামডা, মানে এটা হচ্ছে বেসিক্যালি লামডা অফ দ্য nth অরবিট। আমি আর n দিচ্ছি না, এমনি লামডাই রাখলাম। ঠিক, তাহলে এই কোয়ান্টিটিটাকে যদি আমি বের করে ফেলতে পারি তাহলেই কিন্তু আমার নাম্বার অফ ওয়েভস বেরিয়ে যাবে। ঠিক, চলো এবার এটাকেই বের করার আমরা চেষ্টা করি। দেখো, আমরা জানি ফ্রম বোরস সেকেন্ড পস্টুলেটের হেল্প আবার নিতে হবে আমাদের। বোরস সেকেন্ড পস্টুলেট, এখান থেকে আমরা কি জানি? আমরা জানি যে m ইন্টু ভি এন ইন্টু আর এন মাস্ট বি ইকুয়াল টু nh বাই 2 পাই। কারেক্ট অর নট? vn হচ্ছে nth অরবিটের ভেলোসিটি, আর এন হচ্ছে nth অরবিটের রেডিয়াস, আর এই এনটা হচ্ছে সেম এন যে অরবিটে ঘুরছে, তাই তো? বেশ, খুব ভালো কথা। এবার দেখো
আমি এটাকে জাস্ট একটু রিঅ্যারেঞ্জ করছি। কিরকম? আমি 2 পাইটাকে এদিকে নিয়ে এলাম, তাহলে 2 পাই আর এন উইল বি ইকুয়াল টু এন ইন্টু এইচ বাই এম ভি এন, তাই তো? বেশ, খুব ভালো কথা। এবার দেখো অঙ্কটা মোটামুটি হয়ে গেছে। কেন? কারণ তুমি জানো যে ডিব্রয় কি বলছে, ডিব্রয় বলছে যে লামডা উইল বি ইকুয়াল টু এইচ বাই এম ভি। এবার এম তো মাস অফ দ্য ইলেকট্রন, আর ভিটা ডেফিনেটলি এখানে ভিএন হবে, where vn is the velocity in the nth orbit। ঠিক, তার মানে আমি দেখো পেয়ে গেছি 2 পাই আর এন is equal to n into lambda, তাই তো? দিস ইজ বেসিক্যালি ইওর লামডা, তাই তো? বেশ, তো তাহলে আমার কি চাই দেখো, 2 পাই আর বাই লামডা, তাহলে 2 পাই আর এন বাই লামডা উইল বি ইকুয়াল টু এন। অঙ্ক শেষ। তার মানে একটা দুর্দান্ত কনক্লুশনে পৌঁছলাম দেখো, যে nth অরবিটে যদি ঘোরে তাহলে নাম্বার অফ ওয়েভস ইজ অলসো ইকুয়াল টু n। তাহলে এই যে তোমাদেরকে জেনারেল মেথডটা আমি শিখিয়ে দিলাম, এরপর কিন্তু তোমরা অঙ্কটা দেখলেই উত্তর দিয়ে দিতে পারবে, তাই নয় কি? কিরকম? তোমাকে বলেছে থার্ড বোর অরবিটে কতগুলো হবে, তুমি পরিষ্কার দেখবে থার্ড অরবিটে 3টে ওয়েভ হয়, তাহলে উত্তর 3। অঙ্ক শেষ। বোঝা গেল? তো আমি তোমাদেরকে বেশ কিছু দুর্দান্ত কনসেপচুয়াল প্রবলেমস করিয়ে দিলাম ডিব্রয় হাইপোথিসিসের ওপর। ঠিক, এইবারে আমরা মুভ করব টুয়ার্ডস দ্য নেক্সট টপিক। ঠিক আছে, নেক্সট টপিক ইজ হাইজেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপাল। তোমরা সবাই নাম শুনেছো নিশ্চয়ই, তোমরা এটার ব্যাপারে কম বেশি নাম তো শুনেইছো সবাই, আমি জানি, এবং অনেকেই পড়েও ফেলেছো, কিন্তু আই এম প্রিটি শিওর যে এক্স্যাক্টলি হাইজেনবার্গস প্রিন্সিপাল কি বলতে চায় এটা হয়তো অনেকেই বুঝতে পারোনি, বা আমি পড়ানোর পর দেখবে তুমি একরকম বুঝেছিলে, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা পুরো অন্য। ঠিক, তো তাহলে চলো বোঝা যাক হাইজেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপাল। দেখো তোমরা যারা ওপেনহাইমার সিনেমাটা দেখেছো ক্রিস্টোফার নোলানের, সেখানে দেখেছো যে ইভেন নিলস বোরও বলছে, নিলস বোর ইজ ওয়ান অফ দ্য ফাদার্স অফ কোয়ান্টাম ফিজিক্স, এবং ওই সময়তে এনারা সবাই কোয়ান্টাম ফিজিক্স নিয়ে কাজ করছেন। তো সেখানে তোমরা দেখেছো যে নিলস বোর বলছেন যে হাইজেনবার্গ ওয়াজ সামওয়ান হু হ্যাড দ্য বেস্ট ইনটুইটিভ আন্ডারস্ট্যান্ডিং অফ কোয়ান্টাম ফিজিক্স। অর্থাৎ ইনটুইটিভলি কোয়ান্টাম ডোমেনে কি হচ্ছে না হচ্ছে এই যে আন্ডারস্ট্যান্ডিং, এইটা কিন্তু হাইজেনবার্গ অসম্ভব ভালো বুঝতেন। ঠিক, এবং উনি কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি পুরো ওয়েভ মেকানিক্স ডেভেলপ করে ফেলেছিলেন। ওনারটা একটু ম্যাথমেটিক্যালি রিগোরাস, একটু বেশি কঠিন বলে শ্রডিঙ্গারেরটা বেশি ফেমাস হয়েছে, এরপরে আমরা শ্রডিঙ্গার পড়বো। ঠিক আছে, তো উনিও পুরো একটা ইন্ডিপেন্ডেন্ট অ্যাপ্রোচে ওয়েভ মেকানিক্স ডেভেলপ করেছিলেন। ঠিক, কিন্তু সব থেকে যেটার জন্য উনি ফেমাস, দ্যাট ইজ হাইজেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপাল। ঠিক, বেশ, তো সবার শুরুতে চলো আমরা দেখে নিই যে প্রিন্সিপালটা কি বলছে। প্রিন্সিপালটা বলছে ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু এইচ বাই 4 পাই। এইটা বলছে প্রিন্সিপালটা। ঠিক, দিস ইজ দ্য প্রিন্সিপাল। এখন এই প্রিন্সিপালটা দেখে এটা খাবো না মাথায় দেবো কিছুই হয়তো বোঝা যাচ্ছে না, তাই তো? চলো আমরা ধীরে ধীরে ব্রেকডাউন করে বুঝি যে জিনিসটা কি। দেখো, দিস ডেল্টা এক্স ইজ নাথিং বাট আনসার্টেনটি ইন পজিশন, বা তোমরা ভাবতে পারো অ্যাজ ইফ এরার ইন পজিশন। দেখো, এরার কথাটা ট্র্যাডিশনালি এরার বলতে যা বোঝাই যে মেজার করতে গিয়ে এরার, সেটা কিন্তু নয়। এরার মানে হচ্ছে যে এখানে বলা হচ্ছে যে ধরো একটা পার্টিকেল মুভ করছে, ঠিক, এই মুভ করে চলে যাচ্ছে কোনো একটা পার্টিকুলার পজিশনে, তুমি ধরো ওকে ভাবছো যে এর পজিশনটা এক্স্যাক্টলি এইখানে কত হবে। তুমি কি এক্স্যাক্টলি বলতে পারবে যে ওই সময় তো এক্স্যাক্টলি ওই পজিশনে ছিল? না। সো দেয়ার উইল বি সাম আনসার্টেনটি অ্যাসোসিয়েটেড উইথ দ্য পজিশন অফ দ্য পার্টিকেল। ঠিক, তাহলে এই যদি আমার এক্স ডিরেকশন কোঅর্ডিনেটস হয়, তাহলে এইটা আমার একটা কোঅর্ডিনেট হওয়ার কথা, কিন্তু এই যে টোটাল রেঞ্জটা আমি দেখতে পাচ্ছি যে আনসার্টেনটি রেঞ্জ, দ্যাট ইজ দ্য এরার বা আনসার্টেনটি ইন পজিশন। বোঝা গেল? তাহলে দিস ইজ দ্য আনসার্টেনটি ইন পজিশন। ঠিক,
বেশ, আনসার্টেনটি ইন পজিশন। অ্যাট দ্য সেম টাইম তাহলে ডেল্টা পি, পি হচ্ছে মোমেন্টামের সিম্বল, তাহলে ডেল্টা পি মাস্ট বি দ্য আনসার্টেনটি ইন মোমেন্টাম, আনসার্টেনটি ইন মোমেন্টাম। ঠিক, বেশ, খুব ভালো কথা। তো আনসার্টেনটি ইন মোমেন্টাম মানে কি? মানে এই যে বললাম যে এই পার্টিকেলটা মুভ করছে, এর মোমেন্টাম ধরো পি, ঠিক? এই পি মোমেন্টামটা ভ্যারিও করতে পারে। তো অ্যাট এনি পার্টিকুলার পজিশন তুমি যদি বলো যে এই পজিশনে ও রয়েছে, তাহলে তার করেসপন্ডিং যে মোমেন্টামটা হবে সেটারও একটা আনসার্টেনটি কিন্তু অ্যাসোসিয়েটেড। তাহলে সেটাই হচ্ছে এই ডেল্টা পিটা। ঠিক, এখন এগুলো কোথা থেকে এলো? ওনার প্রিন্সিপালটা আমি এবার লিখছি। এই যে প্রিন্সিপালটা, এই প্রিন্সিপালটাতে উনি বলছেন যে দ্য পজিশন অ্যান্ড মোমেন্টাম, position and momentum of a particle cannot be determined accurately and simultaneously, accurately and simultaneously। অর্থাৎ আমি একটা কোনো পার্টিকেলের পজিশনও একদম অ্যাকিউরেট বলে দিচ্ছি, মোমেন্টামও একদম অ্যাকিউরেট বলে দিচ্ছি, এটা সম্ভব নয় অ্যাট দ্য সেম টাইম। অর্থাৎ তুমি যদি দুটোকেই সাইমালটেনিয়াসলি ডিক্লেয়ার করো, তাহলে কিন্তু দুটোকেই একদম অ্যাকিউরেটলি বলা সম্ভব নয়। ঠিক, এইটা উনি বলতে চাইছেন। মানে আমি কোনো একটাকে অ্যাকিউরেটলি বলতে পারি, নট বোথ। সাইমালটেনিয়াসলি দুটোই অ্যাকিউরেটলি বলছি, এটা সম্ভব নয়। এবার কেন সম্ভব নয় দেখো, উনি বলছেন যে তাহলে এই যে আনসার্টেনটি ইন পজিশন এবং আনসার্টেনটি ইন মোমেন্টাম, এই দুটোর প্রোডাক্ট উনি বানিয়েছেন ডেল্টা এক্স ডেল্টা পি। উনি বলছেন দ্যাট মাস্ট বি গ্রেটার দ্যান আর ইকুয়াল টু এইচ বাই 4 পাই। আচ্ছা, এইচ বাই 4 পাই কে আমরা এইচ কাট বাই 2ও লিখতে পারি, কারণ তোমরা জানো যে এইচ কাট ইজ দ্য রিডিউসড প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট এইচ বাই 2 পাই, তাই তো? বেশ, খুব ভালো কথা। এখন দেখো কেন এই ব্যাপারটা এলো, বা এই যে ইনইকুয়ালিটিটা, এটার মানেটা কি, এটা ফার্স্টে বোঝা যাক। দেখো, তোমার বইতে একটা কথা তুমি পাবে, ঠিক আছে, এবং প্রশ্ন যদি আসে তোমাকে সেটাই লিখতে হবে। আমি এটাও বলে দিচ্ছি তোমাকে সেটাই লিখতে হবে, বাট ইট ইজ নট কারেক্ট। ইভেন এনসিআরটিতেও একই কথা লেখা আছে। দেখো, বলা হচ্ছে যে দিস ইজ আওয়ার মেজারমেন্ট প্রবলেম, মানে মেজারমেন্টের এরার। এই যে পজিশন বা মোমেন্টামের এরার, এটা একটা মেজারমেন্ট এরার, বাট ইট ইজ নট লাইক দ্যাট। কি বলা হচ্ছে, তোমার বলা হলো যে ধরো এখানে একটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রনের পজিশন এবং মোমেন্টাম আমি মেজার করতে চাইছি। এখন মেজার করার জন্য তুমি যদি এর পজিশনটাকে দেখতে চাও, তাহলে তুমি একটা ফোটন পাঠাবে, ঠিক? এই ফোটনটা গিয়ে এই ইলেকট্রনটাকে হিট করবে, হিট করলে সেটা অ্যাবজর্ব হয়ে যেতে পারে বা খানিকটা অ্যাবজর্ব কিছু একটা হবে, ঠিক? এবার এই যে অ্যাবজর্বটা করবে, তার ফলে তুমি ওকে, ও আবার ফিরে এলো, ও ধরো আবার হিট করে ফিরে এলো, তুমি দেখতে পাচ্ছ, ঠিক? কিন্তু বাই দ্য টাইম ও এই যে ফোটনটা এলো, এর ধাক্কায় হয়তো এখানে সরে গেছে। তার মানে তুমি ভাবলে যে ইলেকট্রনের পজিশনটা এখানে, কিন্তু ইলেকট্রনটা অ্যাকচুয়ালি আছে হচ্ছে এখানে। তাহলে দিস ইজ দ্য আনসার্টেনটি ইন পজিশন। বা সেম ভাবে খানিকটা এনে যদি অ্যাবজর্ব করে নেয়, তাহলে ভেলোসিটি চেঞ্জ হয়ে যেতে পারে, মোমেন্টাম চেঞ্জ হয়ে যেতে পারে, তাহলে তুমি অ্যাকিউরেটলি ক্যালকুলেট করতে পারলে না। তাহলে বইতে বলা হচ্ছে যে দিস ইজ ডিউ টু আওয়ার মেজারমেন্ট এরার, তাই তো? যদি পরীক্ষায় এটার উপর কোয়েশ্চেন আসে, তোমাকে এটাই লিখতে হবে, তাই তো? বাট দিস ইজ টোটালি রং, দিস ইজ টোটালি রং। এটা আমাদের কোনো মেজারমেন্টের উপর ডিপেন্ড করে না, ডিপেন্ড করে না। রাদার দিস ইজ অ্যান ইনহেরেন্ট প্রপার্টি অফ অল পার্টিকেলস ইন আওয়ার ইউনিভার্স। কি বললাম, বুঝতে পারলে? তো তার মানে হাইজেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপাল ইজ আ ফান্ডামেন্টাল ল অফ ইউনিভার্স। এটা ইনহেরেন্ট প্রপার্টি। কেন সেটা বোঝাচ্ছি, কিন্তু তার আগে তোমাদের বলে দিই যে এটার ম্যাথমেটিক্যাল প্রুফ, এই ইনইকুয়ালিটিটার কিন্তু আজ অব্দি কেউ করতে পারেনি। কোয়ালিটেটিভ প্রুফ আছে,
সেটা তোমরা পরবর্তীকালে শিখবে। যদি তোমরা ইঞ্জিনিয়ারিং পড়ো বা হায়ার ফিজিক্স পড়ো, সেখানে তোমরা শিখবে। সেখানে আমার ফুরিয়ার সিরিজ, ফুরিয়ার অ্যানালিসিসের মাধ্যমে এটা কোয়ালিটেটিভলি বোঝানো যায়। ঠিক, কিন্তু এর অ্যাকচুয়াল ম্যাথমেটিক্যাল প্রুফ কিন্তু আজ অব্দি করা যায়নি। তার মানে বুঝতে পারছো ওনার ইনটুইটিভ আন্ডারস্ট্যান্ডিংটা কত বড়, যে উনি একটা ইউনিভার্সাল লকে বুঝে সেই লিমিটটা সেট করলেন, তাই তো? তো দেখো ভালো করে এবার আমরা বোঝার চেষ্টা করি যে উনি কি বলতে চাইছেন, বা হোয়াট ইজ দ্য ইউনিভার্সেস লিমিট। দেখো এই যে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার মানে বলা হচ্ছে যে এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টের ভ্যালুটা কখনোই h কাট বাই 2 কে এক্সিড করতে পারবে না, কম হতে পারবে না। h কাট বাই 2 এই যে ভ্যালুটা, তার থেকে কম এটা কখনোই হতে পারবে না। ঠিক, দিস ইজ অ্যান ইনহেরেন্ট ল, ইনহেরেন্ট নেচার অফ অল পার্টিকলস। ঠিক, দেখো বোঝা যাক। তোমাকে ধরো আমি বললাম একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে আমি তোমাকে বোঝাচ্ছি। তোমরা যদি চাও এই সেম এক্সপেরিমেন্টটা খুব ভালো করে বোঝানো আছে ভেরিটাসিয়ামের একটা ভিডিওতে, যেখানে হাইজেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপাল ভেরিটাসিয়ামের ভিডিওতে বলা হয়েছে। ভেরিটাসিয়াম ইজ আ ভেরি 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 গুড চ্যানেল, ভেরি পপুলার চ্যানেল। তোমরা চাইলে ভেরিটাসিয়ামের চ্যানেলে গিয়ে অবশ্যই ওই ভিডিওটা দেখো, তাহলে লাইভ আমি যা বলছি সেটাকে লাইভ সেটআপে এক্সপেরিমেন্ট করে দেখানো হয়েছে, ভালো করে বুঝতে পারবে। ঠিক, তো আমি সিমিলার এক্সপেরিমেন্ট নিয়েই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা দেখো, তোমরা ছোটবেলাতে নিশ্চয়ই লেজার নিয়ে খেলেছো, তাই তো? একটা লেজার কি করতে, তোমরা লেজার মারতে, একটা যেখানে হিট করতো সেখানে একটা কনসেন্ট্রেটেড বিম অফ লাইট তোমরা দেখতে পেতে, তাই তো? বেশ, খুব ভালো কথা। ধরো এখানে একটা দেওয়াল রয়েছে, ঠিক, দিস ইজ আ ওয়াল, আর তুমি একটা লেজার নিয়েছো, খুব ভালো কথা, লেজার নিয়েছো। এই লেজার থেকে তুমি লাইট ফেলছো। এবার এখানে লেজারের লাইট মানে কি? ইট ইজ আ কোলিমেটেড কনসেন্ট্রেটেড বিম অফ ফোটনস, তাই তো? তাহলে এই যে বিম অফ ফোটনস এ গিয়ে সোজা যেখানে হিট করবে সেইখানে তুমি এরকম একটা লাইটের ব্লচ দেখতে পাবে, তাই তো? এরকম একটা লাইটের স্পট দেখতে পাবে। তো এটাই হতো লেজারে। এইবার আমি এখানে অ্যাড করছি একটা স্লিট, এরকম ভাবে ধরো তুমি টপ ভিউ দিয়েই দেখছো, তা তুমি একটা স্লিট অ্যাড করছো। ঠিক, মানে এরকম একটা স্লিট যেটা অ্যাডজাস্টেবল, এর ফাঁকটা অ্যাডজাস্টেবল, তার মধ্যে দিয়ে আমি লেজারটাকে পাঠাচ্ছি। খুব ভালো কথা দিয়েছেন, অ্যাডজাস্টেবল স্লিট মানে এটাকে কম বেশি করা যায়, খুব ভালো কথা। এইবার ভাবো যে আমি এই স্লিটটাকে আস্তে 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 আরো সরু করে দিচ্ছি, ঠিক, মানে এর ফাঁকটাকে কমিয়ে দিচ্ছি। তাহলে হোয়াট ইজ এক্সপেক্টেড, তোমার কি মনে হয় কি হবে? তুমি নিশ্চয়ই আরো কনসেন্ট্রেটেড একটা বিম দেখতে পাবে, তাই তো নাকি? তার মানে আমি যদি জুম করে দেখি, তার মানে আমার এই বিমটা হয়তো আরো বেশি কনসেন্ট্রেটেড হয়ে যাবে, তাই তো? এরকম কিছু একটা হবে যে বিমটা আগে হয়তো এই রকম বিম দেখছিলে, এখন তার থেকে কম আরো কনসেন্ট্রেটেড একটা বিম তুমি দেখতে পাবে, তাই তো? এরকম কিছু একটা এক্সপেক্টেড। বেশ, দ্যার ইজ নাথিং রং অ্যাবাউট ইট। তুমি যদি আরো ছোট করো ছোট করো ছোট করো, এটা আরো কনসেন্ট্রেটেড হবে হবে হবে। এইরকম কোনো একটা জায়গাতে ধরো কনসেন্ট্রেটেড হয়েছে হয়েছে হয়েছে, তুমি থামিয়ে দিলে এক্সপেরিমেন্টটা। যদি থামিয়ে দাও তাহলে তুমি কোনোদিন হাইজেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপালকে কিন্তু আর বুঝতে পারবে না ওই এক্সপেরিমেন্টটা থেকে। যদি বুঝতে হয় তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে এক্সপেরিমেন্টটা আরো ফার্দার নিয়ে যেতে হবে, অর্থাৎ আরো সরু করতে হবে। ঠিক, তাহলে যদি তুমি এটাকে অনেক বেশি সরু করে দাও, তখন একটা অদ্ভুত ঘটনা তুমি দেখতে পাবে। তুমি দেখতে পাবে যে এই যে কনসেন্ট্রেটেড বিম হচ্ছিল, হঠাৎ এটা অনেকটা ছড়িয়ে গেল, হঠাৎ এটা অনেকটা ছড়িয়ে গেল, এরকম ভাবে ছড়িয়ে গেল। ঠিক, মানে আরো ব্লার হয়ে গেল, ছড়িয়ে গেল। তুমি বলবে যে এ আবার কি, এটা কি করে হলো? দিস ইজ হাইজেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপাল। তাহলে এখানে দেখো কোনো মেজারমেন্ট এরার ফেরারের কোনো ব্যাপার নেই, তুমি তো পরিষ্কার চোখে দেখতেই পাচ্ছ, তাই তো? দেখো এখানে কি হয় ভালো করে বোঝো। হোয়াট ডাজ দিস লিমিট সে? দ্য লিমিট সেজ, এটা একটা ইউনিভার্সের সেট করা লিমিট, আমরা জানি না এটা কিভাবে হচ্ছে, বাট ইট ইজ আ ইউনিভার্সাল ল, তাই তো? তুমি যদি পজিশনের আনসার্টেনটিকে কমাতে থাকো, ঠিক আছে, ধরো তুমি এটাকে কমাতে থাকছো, তো তাহলে ডেফিনেটলি ভালো করে ভাবো, তুমি যে কোনো একটা কমাচ্ছ, ধরো পজিশনের আনসার্টেনটি তুমি কমিয়ে যাচ্ছ কমিয়ে যাচ্ছ কমিয়ে যাচ্ছ,
তার মানে এই যে প্রোডাক্টটা ডেল্টা এক্স ডেল্টা পি এর ভ্যালুও কমে যাচ্ছে কমে যাচ্ছে কমে যাচ্ছে, তাই তো? এই গোটা প্রোডাক্টটার কথা বলছি, কমে যাচ্ছে, কমতে কমতে এক সময় ইট উইল বিকাম ইকুয়াল টু h/4 পাই, তাই তো? তখনই কিন্তু ইউনিভার্স অ্যাক্ট করবে। ইট উইল নট লেট ইউ রিডিউস দিস প্রোডাক্ট ভ্যালু বিলো h/4 পাই, আর তোমাকে কমাতে দেবে না। তাহলে তুমি তো পজিশনের কন্ট্রোল নিয়ে রেখেছো, তুমি পজিশনকে আরো অ্যাকিউরেট করে দিচ্ছ, তাহলে ইউনিভার্সের হাতে কার কন্ট্রোল থাকবে? ডেফিনেটলি এর কন্ট্রোলটা ইউনিভার্স পাবে, তাই তো? মানে এর কন্ট্রোলটা তাহলে ইউনিভার্স করবে। তাহলে একে তুমি কমিয়ে প্রোডাক্টটা কমাচ্ছিলে, h/2 যখনই মানে ইকুয়াল হয়ে গেল, ইমিডিয়েটলি ইউনিভার্স উইল টেক দ্য কন্ট্রোল অফ ডেল্টা পি এবং একে বাড়াতে শুরু করে দেবে। বোঝা গেল? তাহলে ডেল্টা এক্স তুমি কমাচ্ছ, ডেল্টা পি নেচার বাড়াচ্ছে, বাড়ানোর ফলে কখনোই তুমি ওই লিমিটটাকে ক্রস করতে পারবে না। ইউ উইল নেভার বি এবল টু ক্রস দ্য ব্যারিয়ার অফ h/2। বোঝাতে পারলাম? সিমিলারলি উল্টোটা ভাবো, তুমি ধরো ডেল্টা পি কে যদি তুমি ফিক্স করতে, ধরো ডেল্টা পির অ্যাকিউরেসি তুমি বাড়িয়ে দিচ্ছ, তার মানে সরি মানে মোমেন্টামের অ্যাকিউরেসি তুমি বাড়িয়ে দিচ্ছ, তার মানে ডেল্টা পি ক্রমশ কমছে, এরারটা কমে যাচ্ছে। তাহলে একটা সময় আসবে যখন এই গোটা প্রোডাক্টটা h/2 এর থেকেও কমে যেতে চাইবে, তাই তো? কিন্তু নেচার কি সেটা করতে দেবে না। তাহলে নেচার তখন কার কন্ট্রোল নেবে? ডেল্টা এক্স এর কন্ট্রোল নেবে। তাহলে ও ডেল্টা এক্স কে বাড়িয়ে দেবে যাতে গোটা প্রোডাক্টটা আবার বেড়ে যায় এবং h/2 কে ক্রস করতে না পারে। সো দ্যাট ইজ দ্য মিনিং অফ দিস লিমিট, দিস ইজ দ্য ইউনিভার্সালস ল। এটা আমাদের কোনো মেজারমেন্ট বা কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট নয়, দিস ইজ আ রুল সেট বাই দ্য ইউনিভার্স। ঠিক, এবার এই এক্সপেরিমেন্টার ক্ষেত্রে কি হচ্ছে দেখো, ভাবা যাক। ধরো তার মানে এই যে ফোটন গুলো বেরোচ্ছে, আমি লাল দিয়ে ফোটনটাকে ডিনোট করছি, তার মানে এখানে ফোটন যাচ্ছিল, তাই তো? এবার তুমি যত স্লিটটাকে কমাচ্ছ, তার মানে ফোটন গুলো কোথা দিয়ে পাস করবে, দ্যাট পজিশন ইজ বিকামিং মোর অ্যান্ড মোর অ্যাকিউরেট। ইউ আর রিডিউসিং ডেল্টা এক্স, তাই তো? তুমি যত এটাকে আরো ছোট করতে থাকবে তত ইউ আর রিডিউসিং ডেল্টা এক্স, তাই তো? ডেল্টা এক্স তত কমে যাচ্ছে। তাহলে একটা পয়েন্ট অফ টাইমের পর ইউনিভার্স এর কন্ট্রোল নেবে। যখনই এই ডেল্টা এক্স বাই টু ডেল্টা পি ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু h/4 এটা হতে হবে। এবার এই প্রোডাক্টের ভ্যালুটাতে তুমি ডেল্টা এক্স কে কমাচ্ছ, তাই তো? তুমি ডেল্টা এক্স কে কমিয়ে যাচ্ছ। তাহলে একটা সময় আসবে যখন এই প্রোডাক্টের ভ্যালুটা উইল বি ইকুয়াল টু h/2। ইমিডিয়েটলি অ্যাট দ্যাট পয়েন্ট দ্য ইউনিভার্স উইল টেক দ্য কন্ট্রোল অফ মোমেন্টাম। তাহলে এই মোমেন্টামকে বাড়িয়ে ও কিছুতেই কিন্তু h/2 কে পেরোতে দেবে না। বোঝা গেল? তাহলে আগেন দিস ভ্যালু উইল বিকাম গ্রেটার দ্যান অর ইকুয়াল টু h/2। কিভাবে করবে দেখো, একটা ফোটনের কি হতে পারে, দিস দ্য ফোটন, রাইট? এই ফোটনটা ধরো একটা ভেলোসিটি নিয়ে যাচ্ছে v। এখন এই ভেলোসিটি ইজ আ ভেক্টর, তা তোমার ফোটনের ভেলোসিটি তো চেঞ্জ হয়ে যাবে না, ইট ইজ আ ভেলোসিটি, দ্য ম্যাগনিটিউড অফ দ্য ভেলোসিটি ইজ ইকুয়াল টু ভেলোসিটি অফ লাইট। কিন্তু একটা ভেক্টরের ডিরেকশন থাকে, ম্যাগনিটিউড থাকে, তুমি যদি কোনো একটাকেও বদলে দাও তাহলে ওই ভেক্টর বদলে যাচ্ছে। ঠিক, এবার সি কে বদলানো যাবে না, সি ইজ আ কনস্ট্যান্ট, তাই তো? তাহলে ইউনিভার্স কোন জিনিসটাকে কন্ট্রোল করতে পারে? দ্য ডিরেকশন। তাহলে এই যাচ্ছিল স্লিটের মধ্যে দিয়ে, তোমাকে মোমেন্টাম চেঞ্জ করে দিতে হবে, তাই তো? তাহলে ওর ডিরেকশনটাকে বদলে দিল, ভেলোসিটি সেম থাকলো, ভেলোসিটি সেম সি আছে, ডিরেকশনটা বদলে দিল ফোটনের। তাহলে ডেল্টা পি চেঞ্জ হয়ে গেল, ডেল্টা পি কে ইনক্রিজ করলো, তার ফলে তার মানে কি, আমি এই যাচ্ছিল ছড়িয়ে গেল। ঠিক, তাহলে এই ফোটনটা যাওয়ার কথা ছিল এই বরাবর, কিন্তু তার জায়গায় ও এই রকম জায়গায় চলে গেল। বোঝা গেল? অ্যাজ আ রেজাল্ট অফ হুইচ এই যে র্যান্ডম ডিফ্লেকশন গুলো হয়ে যাচ্ছে, তার ফলে ফোটন গুলো আরো ছড়িয়ে যাচ্ছে, তুমি আর কনসেন্ট্রেটেড বিম পাচ্ছ না, তুমি ছড়ানো ব্লাড বিম পাচ্ছ। পরিষ্কার, একেবারে পরিষ্কার। এটাকেই যদি একদম এক্সপেরিমেন্টের ফর্মে দেখতে চাও, প্লিজ গো টু ভেরিটাসিয়ামস চ্যানেল অ্যান্ড টাইপ হাইজেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপাল, তুমি পেয়ে যাবে সেম এক্সপেরিমেন্ট, দুর্দান্ত এক্সপেরিমেন্ট করে দেখানো হয়েছে। তাহলে দিস ইজ অ্যান ইউনিভার্সাল লিমিট, পরিষ্কার। সো উই হ্যাভ আন্ডারস্টুড হাইজেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপাল। তাহলে h/2 অর্থাৎ h/4 ইজ দ্য ইউনিভার্সাল লিমিট, যেটাকে কখনোই এই প্রোডাক্ট ক্রস করতে পারবে না। সো দ্যাট ওয়াজ অল অ্যাবাউট হাইজেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপাল। আই এম প্রিটি শিওর যে তোমাদের অনেকেরই
হয়তো আন্ডারস্ট্যান্ডিং এ কোথাও ভুল ছিল, দিস ইজ দ্য কারেক্ট আন্ডারস্ট্যান্ডিং, কিন্তু বইতে এটা লেখা নেই, বইতে এরারের কথা লেখা আছে। তো যদি পরীক্ষায় কোয়েশ্চেন আসে তোমাকে এটাই লিখতে হবে, বারবার বলছি এটাই লিখতে হবে, বাট দিস ইজ দ্য ট্রুথ। ক্লিয়ার? সো উই হ্যাভ আন্ডারস্টুড টু অফ দ্য মোস্ট ফেনোমেনাল ইভেন্টস বলো, মাইলস্টোন বলো, যাই বলো, অফ কোয়ান্টাম ফিজিক্স, অফ ইউর চ্যাপ্টার অ্যাটমিক স্ট্রাকচার। সো নেক্সট ক্লাসে আমরা নেক্সট মাইলস্টোনের দিকে যাব, দ্য লাস্ট মাইলস্টোন, Schrodinger's wave equation. So till then, happy studying, goodbye.